একটু একা হয়ে বসুন, কারণ এই গল্পটা সকলের সামনে শোনার মতো নয়। সত্যি বলতে আমার নিজেরই এই কথাগুলো সকলের সামনে বলার সাহস হয় না। একটা ঘোরের মধ্যে ছিলাম যেন, আর সেই ঘোর কাটানোর গল্পটা বড্ড ব্যক্তিগত। আমার নাম রুম্পা। আজ আমি একটা হালকা নীল রঙের শাড়ি পরেছি, যার আঁচলটা বুকের কাছে আলতো করে জড়ানো। আমার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো খোলা, হাওয়ায় উড়ছে। হয়তো এই পোশাকটাই আমার ভেতরের অস্থিরতাটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলছে, যেই অস্থিরতা নিয়ে আমি আজ আপনাদের সামনে এসে বসেছি। আমার বাড়ি মুর্শিদাবাদে, একটা মফস্বল শহর হলেও জীবন এখানে অনেকটাই আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু মূল্যবোধ আর পারিবারিক বাঁধনগুলো এখনও বেশ শক্ত। যখন আমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমার বয়স ছিল ২২। স্বামী রাজেশ একজন ব্যাংকের কর্মী। প্রথম দিকে সবকিছুই স্বপ্নের মতো সুন্দর ছিল, নতুন সংসার, নতুন মানুষজন, নতুন স্বপ্ন। কিন্তু ধীরে ধীরে আমি যেন একটা শূন্যতা অনুভব করতে শুরু করলাম। রাজেশ খুব ভালো মানুষ, পরিশ্রমী, কিন্তু ব্যস্ততা তার নিত্যসঙ্গী। সকাল থেকে রাত পর্যন্ত অফিস, তারপর বন্ধুবান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটানো। দিনের শেষে যখন সে ঘরে ফিরত তখন তার চোখে মুখে ক্লান্তি ছাড়া আর কিছুই থাকত না। আমার সাথে কথা বলার বা একটু মন খুলে গল্প করার সময় যেন তার হাতে ছিল না। এই শূন্যতাটা আমার ভেতরে একটু একটু করে বাসা বাঁধছিল। ঠিক সেই সময় আমার জীবনে আকাশের আগমন। আকাশ আমার দেবরের ছোট ভাই, মানে আমার স্বামীর পিস্তক ভাই। সে থাকত অন্য শহরে, পড়াশোনা করত, ছুটিতে বাড়িতে আসত। প্রথমবার যখন সে বাড়িতে এসেছিল আমার খুব একটা খেয়াল ছিল না। সে নিজের পড়াশোনা আর বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু ধীরে ধীরে তার ছুটির সময়গুলো আমার কাছে অন্যরকম হয়ে উঠতে শুরু করল। আকাশের বয়স তখন ২১ কি ২২ হবে। তার চোখ দুটো ছিল অসম্ভব মায়াবী। যখন সে হাসত তখন তার চোখে একটা অদ্ভুত সরলতা ফুটে উঠত, যা যে কোনো মেয়ের মন জয় করার জন্য যথেষ্ট। আর তার গলার স্বর, সেটা ছিল ভারী মিষ্টি। যে কোনো কথা সে এত নরম করে বলতো যে মনে হতো যেন কানে সুর বাজছে। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসত। আমি প্রথম দিকে তাকে ছোট ভাইয়ের চোখেই দেখতাম। সেও আমাকে বৌদি হিসেবে যথেষ্ট সম্মান করত। কিন্তু কোথায় যেন একটা অদৃশ্য বাঁধন তৈরি হচ্ছিল, একটা টান, যা আমি নিজেও বুঝতে পারছিলাম না। বাড়ির উঠোনে বসে আমি যখন সন্ধেবেলায় তুলসীতলায় প্রদীপ দিতাম, আকাশ তখন তার পড়াশোনা থেকে উঠে এসে আমার পাশে বসত। প্রথম দিকে সে চুপচাপ থাকত, হয়তো মোবাইল ঘাঁটত। আমি জিজ্ঞেস করলে বলতো, বৌদি, তোমার পাশে বসে থাকতে ভালো লাগে। তার এই সহজ কথাগুলো আমার মনকে ছুঁয়ে যেত। রাজেশ তো কখনো আমার পাশে এসে এভাবে বসত না, তার ব্যস্ততা তাকে গ্রাস করে রেখেছিল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে সুতো দিয়ে কাজ করছিলাম। আকাশ তখন আমার সামনে এসে বসল। হাতে একটা বই ছিল। বইটা বন্ধ করে সে আমার দিকে তাকালো। তার চোখে তখন যেন রাজ্যের কৌতূহল। বৌদি, তুমি এত চুপচাপ কেন থাকো আজকাল? তার এই প্রশ্নটা আমাকে একটু চমকে দিল। আমি তো চুপচাপই থাকতাম, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু তার চোখে সেই প্রশ্নটা যেন আমার ভেতরের শূন্যতাটাকেই দেখতে পাচ্ছিল। আমি হেসে উত্তর দিলাম, চুপচাপ থাকি না তো, কাজ করি, সবার সাথে গল্প করি। আকাশ মাথা নাড়ল। না বৌদি, কেমন যেন একটা বিষণ্ণতা তোমার চোখে। দাদার সাথে কি কোনো ঝগড়া হয়েছে? তার এই সরল প্রশ্নটা আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রাজেশ আর আমি, আমাদের মধ্যে ঝগড়া হওয়ার মতো সম্পর্কও তখন আর ছিল না। আমরা এতটাই নিজেদের জগতে ব্যস্ত থাকতাম যে ঝগড়াও হতো না, বোঝাপড়াও হতো না, শুধু একটা ছকের জীবন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আকাশ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন আমার ভেতরের সব কথা শুনতে পাচ্ছিল। সেদিন তার পাশে বসে থাকতে আমার কেন জানি না খুব ভালো লাগছিল। তার উপস্থিতিটা ছিল শান্তিদায়ক, স্বস্তির। সেদিন প্রথম আমার মনে হলো এই ছেলেটা আমার খুব কাছের হতে পারে। এরপর থেকে আকাশের সাথে আমার সময় কাটানো যেন আরও বাড়তে লাগল। সে কখনো আমার চা বানানোতে সাহায্য করত, কখনো দুপুরে খাওয়ার সময় আমার পাশে এসে বসত। বিকেলে যখন আমি ছাদের বাগানে জল দিতাম, সে তখন নিচে থেকে ডাকত, বৌদি, কোনো সাহায্য লাগবে? ধীরে ধীরে তার এই ছোট ছোট কাজগুলো, তার এই উপস্থিতি আমার শূন্য জীবনে যেন একটা নতুন আলো নিয়ে আসতে শুরু করল। আমি নিজেও তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তার সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেত। সে ছিল বুদ্ধিমান, সহানুভূতিশীল। তার চোখে আমার জন্য একটা আলাদা সম্মান ছিল।
আমি যখন তার সাথে কথা বলতাম তখন মনে হতো সে আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে, আমার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করছে। এটা রাজেশের মধ্যে আমি কখনো পাইনি। রাজেশ হয়তো শুনত, কিন্তু তার মনোযোগ থাকতো অন্য কোথাও। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, গোটা বাড়ি অন্ধকার। আমি রান্নাঘর থেকে সবে ফিরে নিজের ঘরে আসছিলাম। হঠাৎ পিছন থেকে একটা হাত আমার হাত ধরে ফেলল। আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। আকাশ, তার চোখে মুখে একটা ভয় ভয় ভাব। বৌদি, অন্ধকারটা বড্ড লাগছে আমার, তুমি একা একা ভয় পাচ্ছ না তো? তার এই কথা শুনে আমি হেসে ফেললাম। পাগল ছেলে, আমি ছোটবেলা থেকেই অন্ধকারকে ভয় পাই না। কিন্তু তার হাত তখনও আমার হাতে ছিল। সেই প্রথম তার হাতের উষ্ণ ছোঁয়া আমার মনে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। বিদ্যুৎ না আসা পর্যন্ত আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম ড্রয়িং রুমে। অন্ধকারে কেবল একে অপরের অস্তিত্ব টের পাচ্ছিলাম। তার হাতের উষ্ণতা, তার পাশের উপস্থিতি আমার মনকে এক অজানা আনন্দে ভরিয়ে তুলছিল। আমার বুকের ভেতরটা তখন ধুকফুক করছিল। এই অনুভূতিটা নতুন ছিল। ভয়, উত্তেজনা আর এক অদ্ভুত ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই অন্ধকার যেন কখনোই না কাটে, এই মুহূর্তটা যেন চিরকাল ধরে থাকে। এরপর থেকে আকাশের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যেতে শুরু করল। সে শুধু আমার দেবরের খাই ছিল না, সে যেন আমার এক নতুন বন্ধু, আমার এক গোপন আশ্রয়স্থল হয়ে উঠল। সে যখন বাড়িতে থাকত আমার মনটা তখন খুশিতে ভরে থাকত, আর যখন সে চলে যেত তখন আমার মনটা যেন এক গভীর শূন্যতায় ডুবে যেত। এই অনুভূতিটা ছিল খুব ব্যক্তিগত, খুব গোপন। আমি নিজের মনের সাথে নিজেই লড়াই করছিলাম। এটা কি ভুল? আমি কি অন্যায় করছি? কিন্তু মনের এই টানটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারছিলাম না। এই অনুভূতিগুলো আমার ভেতরে এমনভাবে গেঁথে যাচ্ছিল যে আমি চাইলেও সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছিলাম না। এটা যেন এক তীব্র আকর্ষণ ছিল, যা সমাজের সব সীমারেখা পেরিয়ে আমার অস্তিত্বের গভীরে প্রবেশ করছিল। এই পথটা হয়তো সঠিক ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমি যেন পথ হারানো এক পথিক। যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ভেতরের এই টানাপোড়েন দিন দিন বাড়ছিল। আমি রাজেশকে ভালোবাসতাম, অন্তত চেষ্টা করতাম বাসতে, কিন্তু কোথায় যেন একটা বোঝাপড়া, একটা মানসিক সংযোগের অভাব ছিল। রাজেশ তার কাজ আর দায়িত্ব নিয়ে এত ব্যস্ত থাকত যে আমার অস্তিত্বটা যেন তার কাছে অনেকটাই গৌণ হয়ে গিয়েছিল। আমি একজন রক্তমাংসের নারী, আমারও তো কিছু চাহিদা আছে, কিছু প্রত্যাশা আছে। শুধু সংসার সামলানো, রান্না করা, সবার যত্ন নেওয়া, এটুকু থেকে জীবনের সব পূর্ণতা? আমার মনের কোণে যে শূন্যতাটা তৈরি হচ্ছিল, আকাশ যেন সেই শূন্যতার গভীরে একটা ছোট্ট চারা রোপণ করছিল। সে চারাটা ছিল ভালোবাসার, বা হয়তো তার চেয়েও গভীর কিছু। আকাশের ছুটিতে বাড়ি ফেরাটা আমার কাছে একটা উৎসবে পরিণত হলো। সে এলে আমি আগের থেকে বেশি সাজতাম, ভালো ভালো খাবার বানাতাম, তার সাথে গল্প করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। পরিবারের সবাই হয়তো ভাবত আমি দেবরের প্রতি স্বাভাবিক স্নেহ দেখাচ্ছি, কিন্তু আমি জানতাম এই অনুভূতিটা শুধু স্নেহ ছিল না। তার চোখের গভীরতা, তার কণ্ঠস্বরের মাদকতা, তার স্পর্শের উষ্ণতা, সব মিলিয়ে আমার মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। একদিন দুপুরে রান্নাঘরে আমি একা কাজ করছিলাম। বাড়ির সবাই তখন ভাত ঘুম দিচ্ছিল। আকাশ হঠাৎ করে এসে হাজির হলো। আমি পিছন ফিরে তরকারি কাটছিলাম, তার উপস্থিতিটা টের পাইনি। হঠাৎ করে আমার কাঁধে একটা হাত রাখল। আমি চমকে উঠলাম। তার হাতে ছিল একটা গোলাপ ফুল। বৌদি, এই ফুলটা তোমার জন্য, ছাদে ফুটেছিল, তোমার হাসিটা এই ফুলের মতোই সুন্দর। তার এই সহজ কথাগুলো আমার বুকের ভেতর যেন আগুন ধরিয়ে দিল। গোলাপ ফুলটা আমি তার হাত থেকে নিলাম। আমার হাতটা তখন কাঁপছিল, তার চোখ দুটা তখন আমার দিকেই নিবদ্ধ ছিল। সেই মুহূর্তে আমাদের মধ্যে যেন কোনো কথা ছিল না, ছিল শুধু নীরব বোঝাপড়া। তার চোখে যে গভীর অনুভূতিটা আমি দেখেছিলাম, সেটা কেবল দেবরের স্নেহ বা সম্মান ছিল না, সেটা ছিল আরও অনেক কিছু। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আমার মুখ তখন লাল হয়ে গিয়েছিল। আকাশ আমার মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসল, তারপর কোনো কথা না বলে রান্নাঘর থেকে চলে গেল। কিন্তু তার সেই নীরব উপস্থিতি, তার সেই গোলাপ ফুল আমার মনে এক গভীর দাগ কেটে গেল। এরপর থেকে আমাদের লুকোচুরি খেলা আরও তীব্র হলো। বাড়ির সবাই যখন ঘুমে মগ্ন থাকত তখন মাঝে মধ্যে আকাশ আমাকে টেক্সট করত, বৌদি ঘুম আসছে না, গল্প করতে। আমি জানতাম এটা ভুল, কিন্তু তার এই ডাকে আমি নিজেকে কোনোভাবেই আটকাতে পারতাম না। রাত জেগে আমরা মেসেজ চালাচালি করতাম। সেই মেসেজগুলোতে থাকত দিনের সব ছোট ছোট ঘটনা, ভবিষ্যতের স্বপ্ন আর একে অপরের প্রতি এক অব্যক্ত টান।
সেই মেসেজগুলো ছিল আমাদের গোপন অভিসার। সে কখনো লিখত, বৌদি তোমার চুল খোলা দেখতে খুব ভালো লাগে। আমি হাসতাম, লিখতাম, আর তোমার চোখে যে দুষ্টুমি থাকে সেটা। সে উত্তর দিত, সেটা কেবল তোমার জন্য। এই কথাগুলো আমার বুকের ভেতর কেমন একটা তোলপাড় সৃষ্টি করত। আমি জানতাম এটা একটা বিপজ্জনক খেলা, সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। আকাশের এই সাহসিকতা আমাকে কখনো কখনো ভয় পাইয়ে দিত, আবার কখনো তার প্রতি আমার আকর্ষণকে আরও বাড়িয়ে দিত। সে যেন আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলছিল। রাজেশের সাথে আমার শারীরিক সম্পর্কও কমে এসেছিল। আমাদের মধ্যে একটা শীতল দূরত্ব তৈরি হয়েছিল, আর সেই দূরত্বের ফাঁকে আকাশ যেন আরও বেশি করে আমার জীবনে প্রবেশ করছিল। তার স্পর্শের কথা, তার চোখের ভাষার কথা আমি প্রতি মুহূর্তে অনুভব করতাম। একদিন বিকেলে আকাশ আমার ঘরে এলো। আমি তখন শুয়েছিলাম, মাথা ধরেছিল। সে এসে আমার পাশে বসল। বৌদি, কি হয়েছে? শরীর খারাপ? তার কণ্ঠে উদ্বেগ ছিল। আমি মাথা নাড়লাম। মাথা ধরেছে খুব। সে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করল। তার আঙুলের সেই নরম ছোঁয়া আমার সমস্ত শরীরকে শিহরিত করে তুলল। আমি চোখ বন্ধ করে নিলাম। তার হাতের ছোঁয়ায় আমি যেন সব ব্যথা ভুলে যাচ্ছিলাম। তার হাতটা যখন আমার কপালে, চুলে, গালে ঘুরছিল, তখন আমার মনে হচ্ছিল যেন আমার সমস্ত সত্তা তার কাছে সমর্পিত হচ্ছে। এই স্পর্শের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ছিল কেবল শুশ্রূষা। কিন্তু আমার ভেতরে যে গোপন আগুন জ্বলছিল, সেই আগুন যেন আরও তীব্র হয়ে উঠল। আমি চোখ বন্ধ করেই থাকলাম, কারণ আমি চাইছিলাম না সে আমার চোখের দিকে তাকিয়ে আমার ভেতরের অনুভূতিগুলো দেখে ফেলুক। এই নীরব মুহূর্তটা আমার কাছে ছিল সবকিছুর ঊর্ধ্বে। মনে হচ্ছিল এই বুঝি ধরা পড়ে যাব, কিন্তু ধরা পড়ার ভয়টাও কেমন যেন একটা মাদকতা এনে দিচ্ছিল। আকাশের এই ভালোবাসা, এই মনোযোগ আমার কাছে ছিল এক নতুন জগৎ। আমি নিজেকে বারবার বলতাম, রুম্পা, তুমি কি করছো? এটা ভুল, মহা ভুল। কিন্তু আমার মন যেন আমার কথা শুনছিল না। আমি জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সমাজ এটাকে কখনোই মেনে নেবে না। কিন্তু তার উপস্থিতি, তার স্পর্শ, তার কথা আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল। এটা যেন আমার এক ধরনের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছিল, আর আমি নিজেও তাতে সায় দিচ্ছিলাম। আমি একজন বিবাহিত নারী, আমার স্বামী আছে, আমার একটা সংসার আছে, কিন্তু সেই সংসারটা আমাকে যে পূর্ণতা দিতে পারছিল না, আকাশ যেন সেই পূর্ণতাটা দিচ্ছিল। এটা ছিল এক নীরব বিদ্রোহ। আমার আর আকাশের সম্পর্কটা দিনের পর দিন আরও গভীরে প্রবেশ করছিল। আমাদের এই গোপন অভিসার শুধু টেক্সট মেসেজে বা লুকোচুরি দেখায় সীমাবদ্ধ ছিল না। আমরা দুজনেই সুযোগ খুঁজতাম যখন বাড়িতে কেউ থাকবে না। বাড়ির পিছনে যে ছোট বাগানটা ছিল, সেখানে একটা বেতের দোলনা পাতা ছিল। দুপুরবেলায় যখন সবাই ঘুমতো, আমি আর আকাশ সেখানে গিয়ে বসতাম। সেখানে আমাদের মধ্যে কথা হতো কম, নীরবতায় যেন বেশি কথা বলতো। তার পাশে বসা, তার হাতের একটা আলতো ছোঁয়া, তার চোখের গভীরতা, এইটুকুই আমার কাছে যথেষ্ট ছিল। মনে হতো যেন গোটা পৃথিবীটা তখন আমাদের দুজনের জন্য থমকে গেছে। তার কাছ থেকে আমি যে মানসিক সমর্থন আর অনুভূতি পেতাম, তা আমার জীবনে অন্য কোনো মানুষ দিতে পারেনি। একদিন দুপুরে প্রচণ্ড গরমে বিদ্যুৎ চলে গিয়েছিল। বাড়ির সবাই অঘরে ঘুমাচ্ছিল। আমি রান্নাঘর থেকে জল নিয়ে ফিরছিলাম। হঠাৎ আকাশ আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন এক অন্য রকম চাহনি। আমি তার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই সে আমার হাত ধরে ফেলল। তার হাতটা ছিল ঠান্ডা, কিন্তু আমার ভেতরে একটা উষ্ণ স্রোত বয়ে গেল। সে আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল। আমি বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর তখন ভয়ে, উত্তেজনায় কাঁপছিল। তার ঘরে ঢুকে সে দরজাটা বন্ধ করে দিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখে তখন এক গভীর আবেগ, এক গভীর আকর্ষণ। বৌদি, আমি আর পারছি না। তার কণ্ঠস্বরটা তখন কাঁপছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই সে আমার খুব কাছে চলে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। তার চোখের গভীরতা আমাকে এক অজানা ভয়ের জগতে ঠেল দিচ্ছিল, কিন্তু তার সাথে ছিল এক অদ্ভুত মাদকতা।
সেই মুহূর্তে মনে হলো এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। সেদিন আমাদের মধ্যে কোনো শরীরী সম্পর্ক হয়নি, কিন্তু মানসিক আর আবেগের দিক থেকে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তার বুকের উষ্ণতা, তার হাতের ছোঁয়া আমার সমস্ত সত্তাকে যেন এক অন্য রকম আবেশে ডুবিয়ে দিয়েছিল। আমি নিজেকে কোনোভাবেই আটকাতে পারছিলাম না। আমার বিবেক তখন একপাশে দাঁড়িয়ে চিৎকার করছিল, এটা ভুল, এটা অন্যায়। কিন্তু আমার মন তখন তার এই স্পর্শ, তার এই ভালোবাসার মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়েছিল। সেই মুহূর্তটা ছিল আমার কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি জানি সমাজের চোখে এটা চরম অপরাধ, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে সমাজের কোনো নিয়ম, কোনো নীতি ছিল না। ছিল শুধু আমাদের দুজনের অস্তিত্ব আর আমাদের মধ্যেকার এক তীব্র আকর্ষণ। আকাশের এই সাহসিকতা, তার এই প্রকাশ্য প্রেম নিবেদন আমাকে একদিকে যেমন ভয় পাইয়ে দিচ্ছিল, অন্যদিকে তার প্রতি আমার টানকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে তখন আমার দুর্বলতার সুযোগ নিয়েছিল, কিন্তু আমি নিজেও সেই দুর্বলতায় ডুবতে চেয়েছিলাম। এই নিষিদ্ধ আকর্ষণ, এই লুকোনো ভালোবাসা আমার জীবনকে এক অন্য পথে ঠেলে দিচ্ছিল। আমি রাত জেগে তার কথা ভাবতাম, তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতাম। আমার স্বামী রাজেশ তখনও তার নিজের জগতে ব্যস্ত। সে আমার ভেতরের এই পরিবর্তনটা টেরই পেত না, বা হয়তো তার চোখেই পড়ত না। তার কাছে আমি ছিলাম তার স্ত্রী, তার সংসারের একজন অংশ। আমার মন, আমার অনুভূতি, আমার চাহিদা, এইগুলো যেন তার কাছে গুরুত্বহীন ছিল, আর এই শূন্যতাটাই আকাশ পূরণ করছিল। কিন্তু এই লুকোচুরি সম্পর্কের একটা পরিণতি তো ছিলই। আমি জানতাম একদিন না একদিন আমাদের এই সম্পর্কটা ধরা পড়বে। সমাজের চোখে, পরিবারের চোখে আমি অপরাধী হব। এই ভয়টা আমাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কখনো কখনো নিজেকে আয়নায় দেখতাম। আমার চোখে তখন এক গভীর বিষণ্ণতা, এক লুকোনো অপরাধ বোধ। আমার সৌন্দর্য, আমার যৌবন সব যেন এই গোপন সম্পর্কের জালে আটকে যাচ্ছিল। আমি কি ভুল করছিলাম, নাকি আমি কেবল ভালোবাসা খুঁজছিলাম? এই প্রশ্নটা আমার মনকে প্রতি মুহূর্তে বিদ্ধ করত। আকাশের ছুটি শেষ হয়ে এসেছিল, সে তার শহরে ফিরে যাবে। তার চলে যাওয়ার আগের দিন আমরা ছাদে গিয়েছিলাম। তখন সন্ধ্যা নামছিল, পশ্চিম আকাশে কমলা রঙের আভা। আকাশ আমার পাশে এসে বসল, তার চোখে তখন এক গভীর কষ্ট। বৌদি, আমি চলে গেলে তুমি খুব একা হয়ে যাবে, তাই না? তার এই কথা শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি তার দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না। আমার চোখ থেকে টপ টপ করে জল ঝরছিল। আকাশ আমার হাত ধরল। কেঁদো না বৌদি, আমি ফিরে আসব, তোমার কাছেই ফিরে আসব। তার এই কথাগুলো আমাকে এক অদ্ভুত আশ্বাস দিচ্ছিল, কিন্তু আমি জানতাম এই আশ্বাসটা ছিল মিথ্যা। এই সম্পর্কটা ছিল অবৈধ, সমাজের চোখে পাপ, এর কোনো ভবিষ্যৎ ছিল না। কিন্তু তার এই কথাগুলো শুনে আমার মনে হলো সে আমাকে সত্যিই ভালোবাসে। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। আকাশ চলে যাবে, আমার জীবন আবার সেই আগের শূন্যতায় ডুবে যাবে। তার উপস্থিতি, তার স্পর্শ, তার কথা সব যেন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে চলে গেলে আমি কি করব আমি জানি না। আমি শুধু এটাই জানতাম যে এই সম্পর্কটা আমার জীবনকে এক নতুন মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমাকে এমন একটা পথের দিকে ঠেলে দিচ্ছিল যে পথে কেবল অন্ধকার আর অনিশ্চয়তা। পরদিন সকালে আকাশ চলে গেল। সে যখন বাড়ির গেট থেকে বেরোচ্ছিল একবারও পিছন ফিরে তাকায়নি। আমি জানি সে চাইছিল না তার চোখে জল আসুক, কিন্তু আমার চোখ থেকে তখন অঝোর ধারায় জল ঝরছিল। বাড়ির সবাই ব্যস্ত ছিল তাকে বিদায় জানাতে, কেউ আমার দিকে খেয়াল করেনি। আমি জানতাম এই সম্পর্কটা শেষ, এর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমার মনের গভীরে তার জন্য যে অনুভূতিটা তৈরি হয়েছিল সেটা হয়তো কখনোই শেষ হবে না। দিন কাটতে লাগলো। আকাশ চলে যাওয়ার পর আমার জীবন আবার আগের মতোই একঘেয়ে হয়ে উঠল। রাজেশ তার কাজ আর ব্যস্ততা নিয়ে একই রকম। আমি আবার সেই একাকিত্বে ডুবে গেলাম। কিন্তু এবার আমার একাকিত্বটা যেন আরও বেশি তীব্র হয়ে উঠল, কারণ আমি জানতাম আমি কি হারিয়েছি। আমি হারিয়েছি এক গভীর ভালোবাসা, এক গোপন আকর্ষণ, এক নিষিদ্ধ সম্পর্ক। আমি জানি এই সম্পর্কটা ভুল ছিল, সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমার মন তখনও তার জন্য কাঁদত।
কয়েক মাস কেটে গেল। আকাশের সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে ভুলে যেতে, চেষ্টা করেছিলাম আমার জীবনকে নতুন করে সাজাতে, রাজেশের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোথায় যেন একটা দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। সেই দেওয়ালটা ছিল আমার গোপন সম্পর্কের, আমার অপরাধ বোধের। আমি জানতাম আমি আর আগের মতো নেই। আমার ভেতরের নারীটা যেন অনেকটাই বদলে গিয়েছিল। একদিন হঠাৎ করে একটা টেক্সট মেসেজ এলো, অচেনা নম্বর। আমি প্রথমে উত্তর দিইনি, কিন্তু পরে কৌতূহলবশত খুলে দেখি। বৌদি, কেমন আছো? আমি আকাশ। তার এই মেসেজটা দেখে আমার বুকের ভেতর থুকপুক করে উঠল। আমি কি উত্তর দেব জানি না। আমি জানতাম এই যোগাযোগ আবার নতুন করে আমার ভেতরের ঘুমন্ত আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলবে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি উত্তর দিলাম, ভালো আছি, তুমি কেমন আছো? এরপর থেকে আমাদের আবার মেসেজে কথা হতে লাগলো। সে তার পড়াশোনার কথা বলতো, তার নতুন চাকরির স্বপ্নের কথা বলতো, আর আমি শুনতাম। কিন্তু এবার আমি একটু সতর্ক হলাম। আমি তাকে সরাসরি দেখা করতে বারণ করে দিলাম। আমি জানতাম এই সম্পর্কের পরিণতি ভালো নয়। আমি আর নিজেকে সেই ভুলের পথে ঠেলে দিতে চাইছিলাম না। কিন্তু তার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। তার কণ্ঠস্বরে, তার কথায় আমার জন্য যে ভালোবাসা ছিল সেটা আমি অনুভব করতাম। একদিন সে লিখল, বৌদি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার এই কথাগুলো শুনে আমার মনটা গলে গেল। আমি জানি এটা তার একটা মানসিক দুর্বলতা, কিন্তু তার এই অনুভূতিগুলো আমার কাছে খুব মূল্যবান ছিল। আমি তাকে বোঝালাম, আকাশ, আমরা যা করছিলাম সেটা ভুল। আমাদের সমাজে এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। আমাদের নিজেদের কথা ভাবা উচিত। সে আমার কথা শুনল, সে বুঝতে পারল। ধীরে ধীরে আমাদের কথার মধ্যে সেই তীব্র আকর্ষণটা কমে আসতে শুরু করল। আমাদের সম্পর্কটা তখন বন্ধুত্বের দিকে এগোচ্ছিল। সে আমার কথা শুনত, আমাকে উপদেশ দিত, আর আমিও তাকে আমার জীবনের কথা বলতাম। এই অভিজ্ঞতাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভালোবাসার গভীরতা, সম্পর্কের জটিলতা আর সমাজের সীমারেখা। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলটা আমাকে একজন নতুন মানুষে পরিণত করেছে। আমি এখন আমার জীবনকে নতুন করে দেখতে শুরু করেছি। রাজেশের সাথে আমার সম্পর্কটা এখনও ততটা গভীর নয় যতটা আমি চেয়েছিলাম, কিন্তু আমি এখন চেষ্টা করছি তাকে বোঝার, তার সাথে সময় কাটানোর। আমি জানি ভালোবাসা শুধু শারীরিক আকর্ষণ নয়, এটা মানসিক বোঝাপড়া আর বিশ্বাসের ব্যাপার। আমার এই গল্পের মধ্য দিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই যে জীবনের পথে আমরা অনেক ভুল করি। কখনো কখনো আমাদের মন এমন কিছু সম্পর্ক খুঁজে ফেলে যা সমাজের চোখে অবৈধ, অন্যায়, কিন্তু সেই সম্পর্কগুলোও আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। হয়তো এই ভুলগুলোই আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। আমি এখন জানি নিজের মনকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। আবেগের বশে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যার জন্য সারা জীবন পস্তাতে হয়। ভালোবাসার পবিত্রতা বজায় রাখা উচিত, কারণ ভালোবাসা যখন তার পথ হারায় তখন কেবল কষ্ট আর যন্ত্রণা নিয়েই আসে। আমি এখন আমার জীবনকে একটা নতুন চোখে দেখতে শুরু করেছি। একটা শিক্ষামূলক গল্প হিসেবে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম, যাতে আপনারা হয়তো আমার ভুল থেকে কিছু শিখতে পারেন।